সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের চলমান যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের যেটা কেন্দ্রবিন্দু সচিবালয়, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। 30 মিনিট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনার বিষয় হচ্ছে এবার 100 সচিবের বিরুদ্ধে অ্যাকশন, আজহারকে নিয়ে ভারতের শেষ প্ল্যান। সচিবালয়ে আমলাদের বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের কারণে সচিবালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সচিবালয়ের এই কাজ কেন করা হচ্ছে? সচিবালয়ে কি একটা কুয়ের অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে কিনা? দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে চলুন সচিবালয় এই কর্মকাণ্ড নিয়ে দুটি আলোচনা শুনবো এবং সরকার এখানে কিরকম ভুল করছে সে বিষয় নিয়েও আলোচনা শুনবো, এরপর বিস্তারিত বিশ্লেষণ করব। ক্ষোভ যে আন্দোলন, সেটা নিয়ে সংকট আজও এখনো আছে। কয়েকদিন থেকে এই ঘটনা ঘটছে। এই ঘটনা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার, এবং আমি মনে করি একটা ঘটনা প্রমাণ করে এই সরকার একটা রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম কোনো যোগ্যতা রাখে না। এই ঘটনা দিয়ে সেটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়। আমরা জানি যে সরকারি চাকুরি আইন একটা নতুন অধ্যাদেশের মাধ্যমে 2025 সালে আবার সংশোধন করে দেয়া হয়েছে। এটা 18 সালে একবার এটা আইন করা হয়েছিল। এখন যেহেতু সংসদ নেই, তাই অধ্যাদেশের মাধ্যমে এটা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যেই আইনের যে ধারাগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এগুলো আসলে আগে ছিল, এগুলো ছিল না তা না। 1979 সালে জিয়াউর রহমানের সময় এখানে এগুলো ছিল, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যেগুলো এই নতুন অধ্যাদেশে সংযুক্ত করা হয়নি। কি হয়েছে এটা আসলে মূলে শোনা, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই একটা ঘটনা প্রমাণ করে যে এই সরকার এই রাষ্ট্র চালানোর জন্য, এবং বিশেষ করে এই ভালনারেবল সময়ে রাষ্ট্র চালানোর জন্য কতটা অথর্ব, অক্ষম এবং অযোগ্য একটা সরকার। বেসিক একটু কথা বলে নেই, আমরা আসলে ওই টেকনিক্যালিটিতে ঢুকতে চাই না, কে সঠিক কে ভুল সেই আলোচনা আমার করার জন্য এই ভিডিও না। এখানে 4টা শর্ত আছে যেগুলো নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। এগুলো হচ্ছে, এমন কোনো কাজ করেন যা অনানুগত্যের সামিল, বা অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে, বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে, ছুটি নিয়ে বা না নিয়ে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকলে, কোনো কর্মচারীকে তার কাজ থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার উস্কানি বা প্ররোচিত করলে, এবং সরকারি কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা জানি এখানে খুব অল্প সময়ের দুটো নোটিশে তাদের চাকরিচ্যুত করা পর্যন্ত, মানে অনেক পদক্ষেপ নিয়েও হতে পারে, কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে শাস্তিমূলক, কিন্তু চাকরিচ্যুত করা যাবে এরকম অপশন আছে। আগে যেটা ছিল বিভাগীয় মামলা করতে হবে, সেই মামলার মাধ্যমে ধাপে ধাপে খুবই লেংদি একটা প্রসেস ছিল, সেই প্রসেসে এটা করতে হতো। এখন এটাকে সহজীকরণ করার চেষ্টা করা হয়েছে, এবং বলা বাহুল্য এটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করবেন না। তারা নিজেদেরকে আসলে যে জায়গায় দেখতে পছন্দ করেন, তারা যা ইচ্ছে তা করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং এই যে তারা রাস্তায় নেমে আসলেন, মজার ব্যাপার হলো তারা যে নেমে আসলেন, এই অধ্যাদেশ কিন্তু জারি হয়ে গেছে, তার মানে এটা এখন আইনের মতো এফেক্টিভ। সরকার চাইলে এই অধ্যাদেশের অধীনে এই অপরাধগুলো কিন্তু এখন সংগঠিত হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে। এর মধ্যে কতগুলো বাজে কাজ হয়েছে। আমি আবারও বলছি, আমি আসলে এই টেকনিক্যালিটিসে ঢুকছি না, কোনটা ভালো কোনটা খারাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার, তাদের কাজের যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করা দরকার, সেটার ভিত্তিতে তাদেরকে রাখা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া দরকার। 79 সালে কিন্তু এটা ছিল, ক্রমাগত কেউ খারাপ পারফর্ম করলে তার চাকরি যেতে পারে, সেই অপশান ছিল। এই অপশানগুলো আনতে হবে। বাংলাদেশের বাজেটের, রাজস্ব বাজেটের প্রধান খরচটা হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পোষার জন্য, তাদের বেতন ভাতা এবং অবসর পরবর্তী যে সুযোগ সুবিধা আছে তার জন্য। সুতরাং জনগণের টাকা খরচ করে এত ইনএফিশিয়েন্ট একটা বিরাট সংখ্যক কর্মচারী পোষার কোনো মানে নাই। আমাদের এই সরকারের সাইজও কমাতে হবে, এই আলোচনা আরেক দিন। যাই হোক, আরেকটা কথা একটু সাথে যোগ করে রাখাও ভালো। শেখ হাসিনা যেহেতু এদেরকে প্রচুর খাতির করতে চেয়েছেন, হাতে রাখতে চেয়েছেন, নানান রকম অন্যায্য সুবিধাও দিয়েছেন, সুতরাং তারা মনে করছেন একই রকম পরিস্থিতি আছে, এবং এটা সবসময় হয়। কাউকে এই ধরনের একটা অন্যায় সুবিধা দিলেও এটা প্রত্যাহার করা খুবই টাফ হয়, ডিফিকাল্ট হয়, সেটাই হচ্ছে। এর মধ্যে অকাজ হয়েছে। আমি আমাদের এটা বরাবরের মতো দেখেছি, এনসিপির নেতারা হুমকি দিচ্ছেন আবার বিপ্লব করবেন, এখানে গিয়ে, বন্দরে গিয়ে, সচিবালয়ে গিয়ে। একটা কথা মনে রাখা দরকার, তাদের এইসব জায়গা থেকে সরে আসা উচিত। তারা কোনোদিন কোনো বিপ্লব করেননি। এটা একটা গণ অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের সামনে তারা ছিলেন মাত্র, তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থান না। আবারও বলছি, তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থানও না। সুতরাং এই রকম হুমকি ধামকি ভালো কিছু না।
সরকারের কিছু কর্মচারী, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী যদি এই ধরনের মুভমেন্টে যায়, সেটা সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, এমনকি নতুন আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যা যা করার। এমনকি তাদেরকে এই আন্দোলন থেকে সরানোর জন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটাও সরকার করবে। তারা কেন হুমকি দেবেন এভাবে? এগুলো খুবই খারাপ প্রবণতা এবং দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে। শুধু সেটাই না, আমরা দেখলাম যে আজই ওখানে আরেকটা সংগঠনও কাছাকাছি একটা সমাবেশ মতো করেছে এই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে। কোনোভাবে আমরা এগুলোকে সমর্থন করি না, করতে পারি না। এবার শুরুতে যে বিষয়ে কথা বলছিলাম, মূল ইস্যু, এটা সরকার কতটা রাষ্ট্রকে না বুঝেই রাষ্ট্রের দায়িত্বে আছে তার প্রমাণ। দেখি আমরা গত কিছুদিন থেকেই সরকার সংঘাতে নেমে পড়েছে দুটো সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, যে দুটো শক্তিশালী প্রতিষ্ঠান সরকারের প্রতি সমর্থন না রাখলে সরকারের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। দুটোর সাথে একসাথেই যুদ্ধে নেমেছেন, একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। সো সরকার টারময়েলের মধ্যে আছে। তো এই প্রেক্ষাপটে এই অধ্যাদেশ যদি রেডিও থাকে, এটা তারা জারি করতে গেলেন কেন? এখন কেন গেলেন? তারা করে দিলেন, ঠিক আছে, আপনি এটা করেছেন, তো এই মুহূর্তে যেহেতু একটু খারাপ পরিস্থিতি আছে, সেদিকটা এক ধরনের সুস্থির অবস্থা, আসার পরে এই অধ্যাদেশে তারা যেতে পারতেন যদি যেতে চান। গেলেন, এতে প্রমাণ করলেন কিছুই বোঝেন। ওই দুইটার সাথে একসাথে ফাইট করা, সেনাবাহিনী বিএনপির সাথে একই সাথে ফাইট করাও স্টুপিডিটি, তারপর এখন এখানে যোগ করছেন। এর মধ্যে দীর্ঘদিন থেকে এনবিআর ফাইট করছে, সরকারের সাথে আন্দোলন করছে, সব একত্র করছেন। আর স্বাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন থেকে সরকার যে কোনো অন্যায্য দাবি দাবার বিরুদ্ধেও কিছু বলেনি, আরও অনেকেই মাঠে আছে ন্যায্য অন্যায্য নানান দাবি দাওয়া নিয়ে। খেয়াল করি দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বসেছে, তারপর প্রেস সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশে নাকি একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রধান উপদেষ্টা বলছেন, তো যুদ্ধাবস্থা যদি বিরাজ করে উনি বুঝে থাকেন, নতুন নতুন ফ্রন্ট এখন খুলছেন কেন? এবং এটা কিন্তু সত্য, আওয়ামী লীগ সংঘাত বাঁধানোর চেষ্টা করবে বা কোনো কারণে বেঁধে গেলে সেখানে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কেন ওবায়দুল কাদেরের একটা ইন্টারভিউ আমাদের সামনে এসছে ভারতীয় একটা মিডিয়ার সাথে, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন তিনি নাকি 3 মাস দেশে ছিলেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু তার দাবি হচ্ছে ছিলেন, এবং তিনি এই যে সব কেওস হচ্ছে সেখানে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছিলেন। ওবায়দুল কাদের বলুক না বলুক, এই ধরনের চেষ্টা যে আছে, এই ধরনের চেষ্টা যে হবে, এটা আমরা খুব ভালো মতো জানতে পারি, বুঝতে পারি। তারা টাকা খরচ করে ঝামেলা বাঁধাবে, ঝামেলা বেঁধে গেলে সেখানে টাকা ঢালবে যাতে ঝামেলাটাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এগুলো তো নতুন কথা না, সরকার রিপিটেডলি বলেছে এবং এগুলো বলে আমাদের সমর্থন অর্জন করারও চেষ্টা করছে। তো তাহলে এসব নতুন নতুন কেওসের মধ্যে সরকার ঢুকছে কেন? এই প্রশ্ন তো আমরা করতেই পারি, বা আমাদের করা উচিত। অবিশ্বাস্যভাবে করল। সেজন্যই বলছি যে সরকার যত সময় ক্ষমতায় থাকছে, আস্তে আস্তে এই প্রশ্ন উঠতে শুরু করবে। বাকি সব কিছু বাদ দেই, নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য এই সরকারকে ডেইলি রুটিন, ডেইলি কাজও যা যা করা দরকার, যা যা ম্যানেজ করা দরকার, সেটাও আদৌ তারা পারবে কিনা, এই প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন আমাদের মনে হয় জোরে সোরে তুলতে হবে। অন্তত সরকারি কর্মচারীদের সাথে যা ঘটেছে, তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না যে এখানে এরকম হবে? তাদের কাছে কি এটার সুযোগ ছিল না যে তারা তাদের সাথে, যারা যারা এইসব করছে তাদের সাথে বসবেন? কিছুই করেননি। সো এইরকম পর্যালোচনায় প্রিয় দর্শক, আজ 27শে মে 2025, এই মুহূর্তে সন্ধ্যা 6:25 আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনার বিষয় হচ্ছে এবার 100 সচিবের বিরুদ্ধে অ্যাকশন, আজহারকে নিয়ে ভারতের শেষ প্ল্যান। বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়েছে। এই খবরের সত্যাসত্য আসলে কতটুকু সেটা আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, চলুন আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি ছড়িয়েছে, কি তথ্য ছড়িয়েছে। দ্য রেড জুলাই নামে একটি গ্রুপ, সেখানে 15,000 সদস্য রয়েছে। এটা দ্য রেড জুলাইয়ের অফিসিয়াল গ্রুপ। সেই গ্রুপে অনেকেই পোস্ট করছেন যে সাব্বাস ডক্টর ইউনূস স্যার, স্ট্যান্ড রিলিজ, প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়েছে 100 সচিব ও 100 কর্মচারীর। আপনারা নিশ্চয়ই ফটো কার্ডটি দেখতে পাচ্ছেন। রেড জুলাই প্রোডাকশনস থেকেও একই ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে যে সাব্বাস ডক্টর ইউনূস স্যার, স্ট্যান্ড রিলিজ বা বহিষ্কারের প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়েছে, 100 সচিব ও 100 কর্মচারীর নাম এখানে রয়েছে। প্রিয় দর্শক, আসলে আসল ঘটনা কি? আপনারা সবাই জানেন যে সচিবালয়ে আন্দোলন চলছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আন্দোলনকারীরা বিকেলে
সচিবালয়ের 3 গুরুত্বপূর্ণ সচিবের সঙ্গে বৈঠক করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। জানিয়েছেন আন্দোলনরতরা আগামীকাল বুধবার কোনো ধরনের কর্মসূচি পালন করবে না। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের দাবি সমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানিয়েছেন সিনিয়র সচিব এএসএম আহমেদ। প্রিয় দর্শক, তো আসলে কি 100 সচিবকে সরকার বহিষ্কার করতে যাচ্ছে? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে কিছুদিন আগে জুলাই ঐক্য নামে একটি সংগঠন ফ্যাসিবাদের সময়ে যারা ওই সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের 40-এর অধিক নামের তালিকা করে বহিষ্কারের দাবি জানিয়েছে। আমি একটু খবরটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও তাদের সহযোগী বা দোসর হয়ে কাজ করেছেন এমন 44 জন সচিবের একটি তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এসব সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকাও প্রকাশ করেছে সংগঠনটি। তাদেরকেও বহিষ্কারের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। এটা গত 20 মের ঘটনা। প্রিয় দর্শক, প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। এ সময় জুলাই ঐক্যের নেতারা বলেছেন যে এই তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে তুলে দেওয়া হবে। তারা কি ব্যবস্থা নেয় দেখে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন যে আমরা দেখেছি স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসররা সর্বত্র বিদ্যমান। সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, আবার ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া বহু নেতারাও পালিয়ে গেছেন, আর তাদেরকে এসব কর্মকর্তারাই পালাতে সহযোগিতা করেছেন। জুলাই ঐক্যের সংগঠকরা আরো বলেন যে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু অন্য কিছুই বদলায়নি। সেই পেটোয়া বাহিনী, সেই কর্মকর্তা সবই বহাল তবিয়তে রয়েছে। সংবাদ সম্মেলনে 44 জন সচিবের একটি তালিকাও প্রকাশ করা হয়। এটি 20 মের ঘটনা হলেও আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিধিমালা রয়েছে তার সংস্কার কমিশনের মাধ্যমে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 1 সপ্তাহ ধরে সচিবালয়ে আন্দোলন করছে একটি নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা কর্মচারীরা। প্রিয় দর্শক, তারা আজকেও আন্দোলন করেছে, কিন্তু বিকেল বেলায় 3 সচিবের সঙ্গে বৈঠকের পর এই আন্দোলন স্থগিত করা হয়েছে। অনেক পক্ষ থেকেই এই দাবি জানানো হচ্ছিল যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, সুতরাং এদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, এইরকম দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, মানে সচিবালয়ের একদম সামনে যে মিলনায়তনটি রয়েছে, সেখানে একটি সংগঠন এই কর্মচারীদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি প্রদান করেছে। প্রিয় দর্শক, এইসব নানা ধরনের আন্দোলন, পাল্টা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলা যায় গত 1 সপ্তাহ ধরেই সচিবালয় উত্তপ্ত। সংস্কার কমিশনের এই যে সংস্কার কর্মকাণ্ড, সেটাকে কেন তারা মানবে না, সেটি নিয়েও নানা ধরনের সমালোচনা চলছে। মূলত সংস্কার কমিশনে সরকারি চাকুরিদের জন্য নতুন কিছু বিধি উপস্থাপন করা হয়েছে, যে কেউ যদি মিছিল, মিটিং এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে বিতর্কিত করতে চায় বা প্রশাসনের কার্যকলাপে স্থবিরতা সৃষ্টি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে বিনা নোটিসে বা শোকজে চাকরি থেকে বহিষ্কার করা যাবে। মূলত এইটি বা এই বিধানটি নিয়ে তারা ব্যাপক আকারে আপত্তি দেখাচ্ছে। এখন তাদের এই আপত্তির পরিপ্রেক্ষিতে আবার সচিবদের বা সচিবালয়ে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের একটা বড় অংশ বলছে যে এতে আসলে দুর্নীতিবাজদেরই ভয় পাওয়ার কথা। যারা ন্যায়নিষ্ঠ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের এই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, তো এইরকম পরিপ্রেক্ষিতে যে খবরটি ছড়ালো যে প্রায় 100 সচিব এবং 100 কর্মকর্তা কর্মচারী, মানে সচিবের নিচের পদের ব্যক্তিবর্গের তালিকা করা হয়েছে, সেই তালিকা ধরে এখন শাস্তি দেয়া হবে। আমরা এই খবরের অনুসন্ধান করেছি, খবরের পেছনে কোনো খবর আছে কিনা, এর কোনো সত্যাসত্য আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য চেষ্টা করেছে। কয়েকটি সূত্র আমরা ব্যবহার করেছি। সূত্রগুলো এটা নিশ্চিত করছে যে এখন পর্যন্ত 100 সচিব বা 100 কর্মকর্তা কর্মচারীর কোনো তালিকা করা হয়নি। তবে
গোয়েন্দা সংস্থা মারফত এবং গত 7 দিনে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে সচিবালয়ে, এর অন্তরালে কারা কারা আছেন তাদের একটা তালিকা করা হয়েছে। অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তালিকা যাচাই বাছাইয়ের পরিপ্রেক্ষিতে শাস্তি নিশ্চিত করা হবে বলেও ওই সূত্রগুলো নিশ্চিত করছে। কিন্তু এটা নিশ্চিত করেনি যে 100 সচিব বা 100 কর্মকর্তা কর্মচারীর নাম আছে। তারা বলছে যে পুরো আন্দোলন বা এই আন্দোলনকে ঘিরে স্যাবোটেজ তৈরির প্ল্যানগুলোকে পর্যালোচনা করা হচ্ছে। যারা জড়িত ছিলেন বা আছেন তাদের নামগুলো সামনে রেখে আগামী দিনে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি হচ্ছে একটি খবর। প্রিয় দর্শক, আরেকটি খবরের দিকে আমি একটু চোখ রাখতে চাই। অন্য খবরটি আরো গুরুত্বপূর্ণ, যে আজহারকে নিয়ে ভারতের শেষ প্ল্যান। আপনারা জানেন জামাত নেতা এটিএম আজহার ইসলাম আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল সেটিকেও বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু একটি খবর ছড়িয়েছে যে এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়কে প্রভাবিত করে জনমত তৈরির জন্য বা ফাঁসির রায় প্রভাবিত করতে জনমত তৈরি করতে ভারতের একটি গ্রুপ গত 1 মাস ধরে নানাবিধ প্ল্যান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেনি। এই ঘটনার বিশ্লেষণের আগে আসলে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। একসময় তিনি তৃণমূল কংগ্রেস করতেন, এখন তিনি বিজেপির মুখপাত্র হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করেন। অনেকে বলেন যে তিনি পশ্চিমবঙ্গের বিজেপির নেতা হলেও আসলে ভারতের কেন্দ্রীয় বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন। তিনি যেসব কথা বলেন সেই সব কথার মূল উৎস হচ্ছে ভারতের বিজেপির নীতি নির্ধারণী বক্তব্য। প্রিয় দর্শক, যাই হোক, এই যে বক্তব্যটি আপনারা শুনলেন এটি 5 মাস আগে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু গত 1 মাস আগে, অর্থাৎ আপনারা জানেন যে 1 মাস বা তারও খানিকটা কম সময় আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকেই পরের দিন থেকে আমরা একটি বয়ান শুনলাম যে গণহত্যার সহযোগী হিসেবে জামাত এবং তার ছাত্র সংগঠন হিসেবে শিবিরকে নিষিদ্ধ করতে হবে। সরকারের একজন উপদেষ্টাও এই বিষয়ে স্ট্যাটাস দিলেন। পাশাপাশি আরো বিভিন্ন পক্ষ থেকে এই বিষয়ে কথা বলা হলো। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেত্রী সহ 2-1 জন এই বিষয়ে কথা বললেন, বা আরো 2-1টি গ্রুপের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই বিষয়ে কথা বলেছেন। তবে এই যে আওয়াজ, এটি খুব বেশি দূরে অগ্রসর হয়নি। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে দোলাচলতা বা সম্পর্কের ঘাটতি, সেই প্রসঙ্গটি চলে আসে। এর বাইরে আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের বিষয়টিও সামনে চলে আসে। ফলে 1971 সালে গণহত্যার সঙ্গে জামাতের দায় কতটুকু, বা জামাতের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে যারা যারা বয়ান তৈরির জন্য স্ট্যাটাস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠিয়েছিলেন এই বিষয়টির, সেটি অনেকটাই ধামাচাপা পড়ে যায়, মানে চাপা পড়ে যায় বলা যায়। তো যাই হোক, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের পর তরুণদের কয়েকটি গ্রুপ থেকে এই ধরনের বয়ান আমরা উঠাতে দেখলাম, তখন শুভেন্দু অধিকারী আরেকটি প্রেস মিটে বললেন যে বাংলাদেশের অভ্যুত্থানের সংগঠক তরুণদের শুভোদয় হয়েছে, তাদের বোধোদয় হয়েছে, কারণ তারা বুঝেছে যে বাংলাদেশের মূল শত্রু হচ্ছে জামাত এবং জামাতকে অবশ্যই 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারী গত 1 সপ্তাহ আগে যে বক্তব্য দেন তাতে গণ অভ্যুত্থানের সংগঠকদের এই কারণে ধন্যবাদও জানান। আর এখন যে বক্তব্যটি আপনাদেরকে শোনালাম এটা আসলে 5 মাস আগের। মানে তিনি বলেছিলেন তখন যে গোলাম নিজামীর মতো তরুণদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, 5 মাস পরে তরুণরা
তরুণদের একটি অংশ, মানে খুবই গুটিকতক ব্যক্তিবর্গ যখন জামাতের বিরুদ্ধে তোপ দাগালো, তখনই আবার শুভেন্দু অধিকারী তাদের প্রশংসা করলো। যাই হোক প্রিয় দর্শক, এখানে হয়তো অন্য সমীকরণ থাকতে পারে। আমি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই, এটি দেখালে আরেকটু স্পষ্ট হতে পারে। আনন্দবাজার খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের। সেই পত্রিকায় আজকে যে রিপোর্ট হয়েছে যে গণহত্যায় দোষী জামাতে নেতার ফাঁসির সাজা মকুব, মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাইল দল। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু কোন প্রসঙ্গে ক্ষমা চেয়েছেন সেটাও হয়তো ইতিমধ্যে অনেকে শুনেছেন। তবে আনন্দবাজার বলছে যে আসলে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকার জন্য আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমা চেয়েছে। এখানে আমি তাদের খবরের শেষাংশে যে প্রসঙ্গ তুলে ধরা হয়েছে সেটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। জামাতের প্রধান মানে ব্রেকেটে আমির দেওয়া হয়েছে শফিকুর রহমান মঙ্গলবার আজহারুলের মুক্তির প্রসঙ্গে বলেন, আমাদের কোনো আচরণে কোনো ভূমিকায় কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নই। দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই মন্তব্যের মাধ্যমে তিনি সুকৌশলে মুক্তিযুদ্ধ পর্বে জামাত নেতাকর্মীদের একাংশের অপরাধের কথা স্বীকার করলেন বলেই অনেকে মনে করছেন। প্রসঙ্গত কিছুদিন আগে শফিকুর মুক্তিযুদ্ধে জামাতের পাক সহযোগীর ভূমিকার সাফাই দিতে গিয়ে বলেছিলেন, আমরা চেয়েছিলাম ভারতের আনুকূল্যে দেশ স্বাধীন না হোক, আমরা চেয়েছিলাম ভোটের অধিকার আনতে পাকিস্তানিদের বাধ্য করা হোক। জামাত প্রধানের বক্তব্য, এটি তাদের নীতিগত অবস্থান ছিল। এরপরেও যদি কাজ না হতো তবে প্রয়োজনে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করার পক্ষপাতী ছিলেন তারা। এটি হচ্ছে আনন্দবাজারের রিপোর্ট। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে জামাত নেতাদের কেউ কেউ একথা বলছেন যে এটিএম আজহারুল ইসলামের রায়কে ঘিরে বাংলাদেশের তরুণ সমাজের ক্ষুদ্র একটি অংশকে প্রভাবিত করে মাঠে নামিয়ে একটা স্যাবোটেজ তৈরি করতে চাচ্ছিল ভারত। জামাতের এই নেতারা বলছেন, যারা এই ধরনের মতামতের পক্ষের, তারা বলছেন যে কিন্তু সাম্প্রতিক নানা পরিস্থিতির কারণে ভারতীয় সেই বয়ান বাংলাদেশের গুটিকতক তরুণদের মুখ দিয়ে বলিয়ে এবং তাকে জনমত হিসেবে দাঁড় করাতে সমর্থন পায়নি দিল্লি। ফলে এটি মুখ থুবড়ে পড়ে বাংলাদেশে। জামাতকে স্বাধীনতার বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করাবার যে বয়ান শুরু হয়েছিল কদিন আগে, 15 থেকে 20 দিন আগে, সেই বয়ানও মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামাতের কোনো পর্যায়ের নেতা এবং জামাত সমর্থিত ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের মতামত জানতে চাই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই এই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। সবাই ভালো থাকবেন। সবার দর্শক, আলোচনাগুলো শুনেছেন সচিবালয়ে কি হচ্ছে এবং সচিবালয়ের এই আমলারা কেন মাঠে নেমেছে, জাহিদ বিশ্লেষণ করেছেন এবং সরকার কিছু আকাঙ্ক্ষিতার পরিচয় দিচ্ছে। কেন দিচ্ছে সেটাও আসলে সন্দেহজনক। নাকি সরকার যে আইনের মাধ্যমে সচিবালয়ের কর্মীরা মাঠে নেমেছে, এই আইন করে মাঠে নামিয়েছেন, তারপর হয়তোবা সচিবদের বিরুদ্ধে বা যারা মাঠে নেমেছে আন্দোলনের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি সেটা হয় তারপরেও কিন্তু দ্রুত এটা করা দরকার। সচিবালয়ের মতো একটি জায়গায় বিক্ষোভ, আন্দোলন এবং অবরোধ, এটা কিন্তু দেশের জন্য কখনোই ভালো না এবং দেশের জন্য অশনি একটা সংকেত। যতই কিছু হোক না কেন, সচিবালয় যদি অচল থাকে তাহলে দেশটাই অচল, দেশের সকল কার্যক্রম অচল থাকবে। এই জন্য সচিবালয়ের এই সমস্যাগুলো সরকারের দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে সচিবালয় এখনো পর্যন্ত আন্দোলন হচ্ছে, মিছিল করছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকার তাদের সাথে কথা বলছে না। আর যদিও কথা বলে যায়, কিন্তু সরকার উচ্চ পর্যায়ের কেউ এখনো এটা নিয়ে কোনো কিছু বলছে না। এটা আসলে খুবই দুঃখজনক। অতি দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আলোচনা করা হচ্ছে যে সচিবরা এখানে নেমেছেন আন্দোলনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তারা কেন মাঠে নামলেন? কারণ সরকারের যে সিদ্ধান্ত অবশ্যই তারা সেটা মানতে বাধ্য হবেন। সরকার যে নতুন আইন করেছেন সেই আইন তারা মানতে পারতেছে না। কারণ না মানার কারণ হচ্ছে তারা ঘুষ খেতে পারবে না, তারা ঘুষ খাওয়া বন্ধ করতে চায় না। কারণ ঘুষ খেলে চাকরি আগে বদল করা হতো আর এখন বরখাস্ত করা হবে, তারা এটা মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারবেন? ঘুষ খাবেন কেন? আপনি ঘুষ খাওয়া বন্ধ করবেন না, আর সরকার আইন করলে আপনি সরকারের বিরুদ্ধে লাগবেন। তো আলোচনা উঠছে যে সচিবরা মাঠে নেমেছেন বা আমলারা মাঠে নেমেছে আন্দোলন করার জন্য, তাদেরকে বরখাস্ত করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক, তাহলেই হয়তো বা তারা ঠান্ডা হয়ে যাবে। আর না হয় ঠান্ডা করার দ্বিতীয় কোনো পথ নেই।